হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটা মানকে চিপায় পড়ে গেছেন। মানকে চিপায় পড়ে তার অবস্থা এখন এমন ছেড়ে দেমা কান্দাবাচি অবস্থা। তো কেন এটি বলছি, এর অনেকগুলো কারণ আছে, কিন্তু আমি সাম্প্রতিক একটা ঘটনা দিয়ে আমি আপনাকে বোঝাই। সেটি হচ্ছে কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্য হিন্দুকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণের ব্যাপারে তার কোনো আপত্তি নেই, কারণ ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগকে তারা নির্বাচনে চায়। তো এটি ছিল এই সাক্ষাৎকারের মূল বিষয়। মজার ব্যাপার হচ্ছে, এর ঠিক 2 দিন পর তিনি আরো একটি সাক্ষাৎকার দেন নিউ ইয়র্ক টাইমসকে। সেখানে তিনি বলেন, প্রত্যেকের সুষ্ঠু বিচার পাওয়া নিশ্চিত করা হবে। যারা হত্যাকাণ্ড ও নির্যাতনের জন্য দায়ী, তাদের বিচার সম্পন্ন হলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের জন্য স্বাগত জানানো হবে। আপনি দুইটা লেখার ডিফারেন্স বুঝতে পারছেন? আগেরটাতে কিন্তু কোথাও বলেননি যে হত্যাকাণ্ড বিচার শেষে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে, কিন্তু পরেরটাতে কিন্তু তিনি এই কথা বলছেন। তাহলে তার দুটো সাক্ষাৎকারে কিন্তু দুই রকম কথা। কেন? তার কারণ হচ্ছে এই দুই সাক্ষাৎকারের মাঝখানে প্রথমবার সাক্ষাৎকার দেওয়ার পর সমন্বয়করা বেঁকে বসে যে না, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, তারা ফ্যাসিবাদী দল, তাদের বিচারের ব্যবস্থা করা হবে, আগে বিচার করা হবে, তারপর তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। তারই প্রতিফলন কিন্তু আমরা সেকেন্ড ইন্টারভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা চেনেন, যেমন হচ্ছে মাহমুদুর রহমান মান্না, তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি ছাত্র। তার ভাষ্যমতে, তারা অবশ্যই তিনি আমাদের থেকে বেশি চেনেন, জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তো তার ভাষ্যমতে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কোনো একটি কথা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে বলার লোক না। তিনি একবার যেটি বলেন সেটি ফাইনাল। ভুল হোক, খারাপ হোক, ঠিক হোক, ভালো হোক, সেটি পরের ব্যাপার, কিন্তু যেটি বলেছেন সেটি বলেছেন। ডক্টর ইউনূস আপনার সরাসরি শিক্ষক ছিলেন, তো আপনি তো তাকে কাছের থেকে দেখেছেন মোটামুটি। হ্যাঁ, তো আপনার কি ধারণা ওনার অতীত, কিভাবে উনি এখন যেটা বলছেন, উনি কি এইভাবে কথা শিফট করবেন? মানে আমি না, শিফট করার লোকটা কিন্তু উনি না। উনি যে আজকে এইটা বলে বিকেলে আবার বলে না আমি এরকম বলি, যেটা পলিটিশিয়ানরা করে, এইটা উনি করবেন না, কখনোই করবেন না। কিন্তু এই সরকারে আসার পর আমরা কিন্তু মোহাম্মদ ইউনূসের ভিতরে এমন কোনো কিছু দেখতে পাইনি। এটি যে প্রথম তা কিন্তু না, এর আগেও কিন্তু তিনি এমন অনেক কথা বলেছেন এবং পরবর্তীতে সেটা পাল্টিয়ে ফেলেছেন। যেমন হচ্ছে এই যে মুক্তিযুদ্ধের কথাই হোক, প্রথমে তো তিনি রিসেট পার্টনি চেপে দিয়েছিলেন, কিন্তু সর্বশেষ তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে কিন্তু তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে তার চরিত্র তো এমন না, তার ক্যারেক্টারিস্টিক তো এমন না, তাহলে এমন কি হলো যে তার মুখে হাসি নেই, তিনি এক এক সময় উল্টা পুল্টা কথা বলছেন, এক কথা বলে আবার সেটা পাল্টে দিচ্ছেন। তো এর কারণ কি? এর আসলে মূলত প্রধান যে কারণটি সেটি হচ্ছে ওই যে আগেই বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে মানকা চিপায় পড়ে গেছেন। তো মানকা চিপাটা কি? আসলে তিনি তার সরকারের ভেতরে দুটি ক্ষমতার অংশ আছে, তাদের ঠিক মাঝখানে তিনি পড়ে গেছেন এবং তাদের জাতাকলে তিনি পিষ্ট হচ্ছেন। তো কারা এই ক্ষমতা বলয়ের ভিতরে আছেন? এই ক্ষমতা বলয়ের ভিতরে প্রধান যে একটি গ্রুপ আছে সেটি হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ। এটি এখন সবার কাছেই উন্মুক্ত। প্রথমে একটু গোপনীয় ছিল, কিন্তু এটা এখন আমরা সবাই জানি যে এই সরকারের ভিতরে প্রথম আলো ও ডেইলি স্টারের একটি কঠিন ইনফ্লুয়েন্স আছে। আর তৃতীয়টি তো আমরা সবসময় আমাদের চোখের সামনে দেখতেই পাচ্ছি, সেটি হচ্ছে ছাত্র সমন্বয়করা, যার ভেতরে আছে হচ্ছে আপনার মাহফুজ আলম, তারপর হাসনাত সার্জিস, আর তার বাকি দুই উপদেষ্টা, এরা মিলে একটা গ্রুপ আছে। আর এই দুই দলের মাঝখানে আছে হচ্ছে আসিফ নজরুল। তো তিনি এই দুই দলের ভারসাম্য রক্ষা করতেন, কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের ভিতরে দ্বন্দ্ব এতটাই প্রকট হয় যে তার এই ব্যালেন্স আর নেই, এটি আসলে ভেঙে পড়েছে। তো কেন এটি হচ্ছে তার আগে আমি বলি যে তাদের আসলে উদ্দেশ্যটা কি। এই দুই দলের উদ্দেশ্য এক, সেটি হচ্ছে বাংলাদেশের একটি রাজনীতিতে কালচারাল রেভলিউশন নিয়ে আসা। এই ব্যাপারে তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই, এই জায়গায় তারা ঠিক। কিন্তু সমস্যা হচ্ছে তাদের রাস্তা নিয়ে। এই রাস্তাটাই হচ্ছে তাদের দ্বন্দ্বের মূল কারণ। যেমন প্রথম আলো ডেইলি স্টারের যে রাস্তাটা, সেটা হচ্ছে অনেকটা ইউরোপিয়ান ধাঁচের ঠান্ডা গণতন্ত্রের মতো, মানে তারা একটু ধীরে সুস্থে সময় নিয়ে
মানুষের মনোজগতে প্রবেশ করে তাদের ভিতরে এক ধরনের পরিবর্তন আনতে চায়। তো এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাট ইফেক্টিভ, কিন্তু এটার জন্য সময় লাগবে। কিন্তু ছাত্ররা এতটা সময় অপেক্ষা করতে রাজি না। তারা আসলে অনেকটা বিপ্লবী ধাঁচের কালচারাল রেভলিউশন আনতে চায়, অনেকটা চীনের মাও সেতুং বা রাশিয়ার আপনি রাশিয়ান বিপ্লবের কথা বলেন বা কিউবান বিপ্লবের কথা ফিদেল কাস্ট্রো বলেন, তারা যেভাবে নিয়ে এসেছে সেইভাবে। কিন্তু এখানে একটি প্রবলেম হচ্ছে, এই কালচারাল রেভলিউশন যদি আনতে যায় ওই স্টাইলে বিপ্লবী ধাঁচের, তাহলে তাদেরকে একটি কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে হবে, কারণ তাছাড়া সম্ভব না। আপনি এই সবগুলো দেশেই দেখবেন তারা কিন্তু কর্তৃত্ববাদী শাসনের দেশ, কিন্তু বাংলাদেশের জনগণ এটি কিন্তু এখন আর মেনে নেবে না, কারণ তারা অলরেডি একটি কর্তৃত্ববাদী শাসনের থেকে মাত্রই বের হয়েছে। তারা কেন আবার কর্তৃত্ববাদী শাসনের দিকে যাবে? কিন্তু ছাত্রদের কথা তা না। ছাত্রদের কথা হচ্ছে বিপ্লব মানে জোর করে যা কিছু আদায় করে নেওয়া, আদায় করে নিতে হবে, এর ভিতর থেকেই কালচারাল রেভলিউশন নিয়ে আসতে হবে। আর এখানেই মূলত আসলে দ্বন্দ্বটা তাদের ভিতরে প্রথম থেকেই ছিল। তো প্রথম থেকে থাকলেও তারা ভালোই কাজ করেই যাচ্ছিল, কিন্তু তাদের প্রথম যে ক্ল্যাশটা হয় সেটি হচ্ছে রাষ্ট্রপতি ইস্যুকে নিয়ে। ছাত্ররা দায়ী করে থাকে রাষ্ট্রপতি তারা সরাতে পারেনি বিএনপির জন্য, আসলে সেটি না। আপনি খেয়াল করলে দেখতে পাবেন সরকারের ভেতর থেকেও একটি অংশ ছিল যারা ছাত্রদের এই রাষ্ট্রপতি অপসারণের বিষয়টাকে কিন্তু সমর্থন করেনি। তো ছাত্রদের সাথে এটা ছাত্ররা বুঝতে পারে এবং এখান থেকে তাদের ক্লাসটা শুরু, মানে মূল দূরত্বটা শুরু হয়। কিন্তু সেই সময় ছাত্ররা খুব বেশি এটা নিয়ে বাড়াবাড়ি করে না। এরপরে আসে হচ্ছে দ্বিতীয় ক্লাসটা, যেটা আরো প্রকট আকার ধারণ করে, মানে একবারেই মানে দা কুমড়া সম্পর্ক হয়ে যায়। সেটি হচ্ছে এই দ্বিতীয় ধাপে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নতুন করে উপদেষ্টা নিয়োগ দেন, সেখানে এই নতুন দুই উপদেষ্টাকে নিয়ে ছাত্রদের একটা বিশাল প্রবলেম আছে এবং তাদের কাছ থেকে শোনা হয়নি, তাদের কোনো মতামতকে পাত্তা দেওয়া হয়নি। এটি নিয়ে তারা প্রকাশ্যেই সরকারের সমালোচনা শুরু করে দেয় এবং এটা নিয়ে আসলে তাদের ফাটলটা মানুষের চোখে আসতে শুরু করে। আর তৃতীয় যে ফাটলটি একদমই তাদের সামনে নিয়ে আসে, সেটি হচ্ছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে। ছাত্ররা আসলে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে, সেটা যে কোনো মূল্যেই হোক। কিন্তু প্রথম আলোর যে ডেইলি স্টারের যে গ্রুপ আছে তারা আসলে সত্যিকার অর্থে নিষিদ্ধের পক্ষে না, কারণ তারা আসলে তাদের ভিতরে অনেক পোরখাও রাজনীতিবিদ আছে বা অনেক ভালো ভালো মাথা আছে, তারা এর যে নেগেটিভ ইম্প্যাক্ট তারা সেটা বুঝতে পারছে। নইলে কি দেখেন গত 15-16 বছর আওয়ামী লীগের সাথে ফাইট করে তারা টিকে থাকতে পারে? তো তাদের ওই জ্ঞান আছে যে এই নিষিদ্ধের রাজনীতি করলে তার ইম্প্যাক্ট কতটা নেগেটিভ হতে পারে, কিন্তু ছাত্ররা সেটা মানছে না। ছাত্রদের হিসাব হচ্ছে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে দেওয়া যায়, পরবর্তী তারা তো রাজনৈতিক দল গঠন করেছে, আওয়ামী লীগের যে একটা ভোট ব্যাংক তাদের দিকে আসার সম্ভাবনা আছে। কিন্তু এখানে আমি আমার ব্যক্তিগত মত হচ্ছে ছাত্ররা আসলে এটা ভুল ক্যালকুলেশন করছে। কারণ হচ্ছে আওয়ামী লীগের লোকজন যারা কট্টর আওয়ামী লীগ, তারা মরেও যাবে, জামাতকে ভোট দিবে, কিন্তু তারপরও ছাত্রদেরকে ভোট দেবে না। এটাই সত্যি, এটাই বাস্তবতা। তো এখন বড় প্রশ্ন হচ্ছে এর ভিতরে ইউনূস সাহেব কিভাবে মানকাচিপায় পড়ে গেলেন। মানকাচিপায় পড়ে যাওয়ার কারণ হচ্ছে ইউনূস সাহেব এখন এমন একটা অবস্থায় আছে, তিনি আসলে কারো কথা শুনতেও পারছেন না, কারো কথা ফেলতেও পারছেন না। কারণ আপনি যদি প্রথম আলো ডেইলি স্টারের কথায় আসেন, তাহলে ইউনূস সাহেব তাদের কথা অমান্য করতে বা তাদের কোনো অনুরোধ বা তাদের কোনো কিছু ফেলতে পারে না। কারণ আপনারা যদি ইউনূস সাহেবের যদি ক্যারিয়ার দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন প্রথম আলো ডেইলি স্টার তাকে বিপুল ভাবে প্রমোট করেছে, শুধু দেশেই না, দেশের বাইরে, এবং প্রথম আলো ডেইলি স্টারের যেগুলো লবিং আছে সেগুলোকে দিয়ে তারা বিদেশে অনেক জায়গায় তার অনেক ধরনের সুবিধা করে দিয়েছে। এত গেল একটি। আরেকটা আছে হচ্ছে যখন আওয়ামী লীগ সরকারের সাথে ইউনূস সাহেবের ক্ল্যাশ হয়, তখন কিন্তু প্রথম আলো ডেইলি স্টার তাকে বিশাল একটা ব্যাকআপ দিয়েছে। তো সেই কৃতজ্ঞতা তো ভুলবার নয়, কারণ সবচেয়ে বিপদের সময় কিন্তু এই গ্রুপটি তার পাশে ছিল। তো স্বাভাবিক ব্যাপার, ইউনূস সাহেব তাদের কাছে কৃতজ্ঞ, তাই চাইলেই তাদেরকে দূরে ঠেলে দিতে সে পারবে না। এছাড়াও আপনি খেয়াল করবেন, এর আগে যখন ইউনূস সাহেব রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছিল, তাকে কে প্রমোট করেছিল? তারা কিন্তু এই প্রথম আলোই প্রমোট করেছে। এই নিয়ে বিবিসির একটা মজার বিশাল অনুসন্ধিৎস রিপোর্ট আছে, আপনি পড়ে দেখতে পারেন। সেটি হচ্ছে অধ্যাপক ইউনূসের রাজনৈতিক চেষ্টা ও সেখান থেকে সরে আসা। তো এই রিপোর্টের ভিতরে আপনি দেখবেন যে সেখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে প্রথম আলো তাকে কিভাবে প্রমোট করেছে, যার ফলে স্বাভাবিক ব্যাপার
প্রথম আলো ডেইলি স্টার গ্রুপের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক বেশ পুরনো, তাই তাদেরকে কোনোভাবে ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব না। আর এই উপদেষ্টা মণ্ডলীর বেশিরভাগই কিন্তু তাদেরই প্রথম আলো ডেইলি স্টার গ্রুপেরই। এটা তো শুধু সামনে দেখছেন, ভিতরে কিন্তু আরো অনেক লোকজন আছে যাকে আমরা সামনাসামনি দেখতে পাই না, তাদের কার্যক্রম আমরা সামনে দেখি না, কিন্তু ভিতরে ভিতরে আছে। মজার বিষয় হচ্ছে প্রথম আলোকে যেমন ছাড়তে পারছে না বা তাদের বিরুদ্ধে যেতে পারছে না, ইউনূস সাহেব আবার ছাত্রদেরও বিরুদ্ধে যেতে পারছে না। কারণ তিনি, মনে আছে এয়ারপোর্টে এসে প্রথমে কি ঘোষণা দিয়েছিল, যে আমার নিয়োগকর্তা ছাত্ররা, তার মানে ছাত্ররা তার বস। স্বাভাবিক ব্যাপার, তাকে ক্ষমতায়, ইউনূস সাহেবের যেটা মাথায় আছে সেটা হচ্ছে ছাত্ররা তো আমাকে ক্ষমতায় বসিয়েছে, তারা এত আত্মত্যাগ দিয়েছে, যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, তো তাদের কথা তো আমার শুনতেই হবে। তো স্বাভাবিক ব্যাপার, এখন যেটা হয় একই বিষয়ে যখন মতামতের ব্যাপার আসে তখন দুই দিক থেকেই প্রেশার আসে। এখন ইউনূস সাহেব না এদের কথা রাখতে পারে প্রথম আলো ডেইলি স্টারের, না ছাত্রদের কথা রাখতে পারে। ছাত্রদের কথা রাখলে এরা খেপে যায়, এদের কথা শুনলে ছাত্ররা খেপে যায়। এখন তার হয়ে গেছে মানকে চিপা অবস্থায়। আর এই প্রতিনিয়ত তিনি কিন্তু এই দুই ক্ষমতার দ্বন্দ্বের চাপে পিষতে 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 একদম চ্যাপ্টা হয়ে যাচ্ছেন। এই চ্যাপ্টা আসলে তিনি কতদিন সহ্য করতে পারে বা আদৌ পারবেন কি না তা আমার কিন্তু খুব বেশি মনে হচ্ছে না। কারণ আপনি যদি তার বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করেন, প্রথম দিনের যে হাসি বা এক সপ্তাহে তার ভিতরে যে প্রাণচঞ্চল্য যে হাসি ছিল, এখন কিন্তু তার মুখে আর কোনো হাসি নেই। তার মুখের হাসি একদম উবে গেছে, উস্কো হুস্কো চুল হয়ে গেছে, রাতে মনে হয় ঠিক মতো ঘুমও আসে না। আর এটি বলার আরো কারণ হচ্ছে, সম্প্রতি ইন্টারেস্টিং কিছু খবর আমরা শুনতে পাচ্ছি। সেটা হচ্ছে যাই দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান কয়েকদিন আগে একটি সাক্ষাৎকার দিতে তিনি আকুল আবেদন করেছেন সাংবাদিকদের, প্লিজ ডক্টর ইউনূসকে যেতে দিয়েন না, তাকে জোর করে ধরে রাখেন। ডক্টর ইউনূসকে আপনারা যেতে দেবেন না, তাকে ধরে রাখেন, তাকে কাজ করার সুযোগ দিন। তার মানে অলরেডি কিন্তু এমন কথা উঠছে যে ডক্টর ইউনূস মনে হয় খুব বেশি দিন কন্টিনিউ করতে চাচ্ছেন না, তিনি আসলে পদত্যাগ করতে যাচ্ছেন। আর এর আর একটা কারণ আছে, এটা তো চাপ আছেই, আর একটা কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পও। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না, ডক্টর ইউনূসের আমেরিকায় কিছু ব্যবসা বাণিজ্য আছে এবং তা কিন্তু সরাসরি ক্লিনটন ফাউন্ডেশনের সাথে, ডেমোক্র্যাটদের সাথে, সহজ মানে আরো খোলাসা করে বললে ডেমোক্র্যাটদের সাথে। তো ট্রাম্পকে ডেমোক্র্যাটরা যেভাবে মামলা দিয়ে নাকানি চুবানিয়ে খাইয়াছে, আমি যতদূর ট্রাম্পকে চিনি, ট্রাম্প এত সহজে এটি ভুলবে না এবং সেও কোনো না কোনো কিছু ধরে টান দেবে। তো সে যদি ক্লিনটন ফাউন্ডেশনের কোনো কিছু ধরে টান দেয়, তার সাথে সাথে ডাক্তার ইউনূসও চলে আসবে এবং সেটি সে বাংলাদেশে বসে ম্যানেজ করতে পারবে না। এর জন্য ইউনূস সাহেবকে আমেরিকায় থাকতে হবে, এটিও একটা বড় কারণ। তবে দ্বন্দ্বটাই হচ্ছে আসল, আর এটি হচ্ছে গৌণ। তো তিনি কি সত্যিই চলে যাচ্ছেন, সত্যিই ছেড়ে দিচ্ছেন? পরিস্থিতি এখন এমন হয়ে গেছে তিনি চাইলেও পারবেন না। তিনি এসেছেন হয়তো নিজের ইচ্ছায়, কিন্তু রাজনীতির মাঠ এমন একটা জিনিস, এখানে চাইলেও কেউ যেতে পারে না। আর গেলেও তার জন্য তাকে কোনো না কোনো মূল্য তাকে চুকাতে অবশ্যই হবে, অবশ্যই হবে। এটাই নিয়তি, এটাই সত্যি, এটাই বাস্তব। তো যাই হোক, ভবিষ্যতে কি হয় তা তো আমরা দেখতেই পাবো। এখন একটি কঠিন সময় চলছে আমাদের জীবনে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।